এসে কিংবা কম্পোজিশন আমাদের একেবারে ক্লাস 8-9 থেকে আমরা লিখি বা লিখতে হয় আমাদেরকে। আবার এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্নেও আমাদেরকে এই প্রশ্ন এনকাউন্টার করতে হয়। একটা এসে লিখতে বলা হয়। হুম? বিসিএস স্টুডেন্ট পরীক্ষাতে। তো যাই হোক, আমরা আসলে কিভাবে লিখবো একটা এসে বা একটা কম্পোজিশনের ইন্ট্রোডাকশন? যারা এইগুলো মুখস্থ করে পড়ে বা মেমোরাইজ করে পড়ে, তাদের জন্য এটা ভীতিকর ব্যাপার। মেমোরাইজেশনটা আসলে আদ্যোপান্তই খুব বাজে একটা ব্যাপার। এরকম মনেও থাকে না। প্রচুর চাপ যায় ব্রেইনে এবং আমাদের আ একটা সময় আমরা নিজেরা ক্রিয়েট করে লিখতেও পারি না এই মেমোরাইজেশনের যন্ত্রণায়। সো এখান থেকে আমাদের আসলেই বেরিয়ে আসতে হবে। আমাদের বরং জানা উচিত যে কিভাবে লিখতে হয়। একটা এসে বা একটা কম্পোজিশনের কিংবা একটা প্যারাগ্রাফেরও বলতে পারি আমরা। আসলে ৩ টা অংশ থাকে। একটা ভালো বিগিনিং থাকে, একটা মিডল পার্ট থাকে এবং একটা কনক্লুশন থাকে। প্যারাগ্রাফে আমরা এটাকে বলি একেবারে ১ম সেন্টেন্স যেটা সেটাকে বলি টপিক সেন্টেন্স। এরপরে আমরা একটা সাপোর্টিং আর্গুমেন্টস গুলো দেই এবং লাস্টে একটা র‍্যাপ আপ সেন্টেন্স লিখি। এরকম করেই একটা প্যারাগ্রাফ তৈরি হয়। আর কম্পোজিশনের ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন থাকে, একটা বডি থাকে এবং আরেকটা কনক্লুশন থাকে। তাই তো? এখন প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখবো কিভাবে কনক্লুশন আই মিন একটা কম্পোজিশনের কিংবা একটা একটা এসের। তাই তো? কিভাবে লিখবো আমরা? আমরা আ সর্বপ্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটা প্যারাগ্রাফ, এমন একটা প্যারা, এমন একটা অংশ যার মধ্যে পুরো কম্পোজিশন বা পুরো এসের মধ্যে আমি যা বলতে চাইছি তার সবকিছুর একটা মোটামুটি আবহ থাকবে। ধরেন আপনি বাংলাদেশ নিয়ে একটা প্যারাগ্রাফ একটা কম্পোজিশন লিখবেন। হ্যাঁ? জাস্ট বাংলাদেশ। এখন বাংলাদেশ যদি পরীক্ষা আসে, আপনার কাছে এটা একটা উন্মুক্ত টপিক। তাই তো? সেখানে অনেকগুলো বিষয় আছে। আমরা বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, আমরা বাংলাদেশের কালচার, হ্যাঁ? শিল্প, ডেভেলপমেন্ট, উন্নয়ন, এসব অনেকগুলো বিষয় লিখতে পারি। সো ১ম এ ঠিক করলাম যে আমি বাংলাদেশের ৫ টা থেকে ৬ টা পয়েন্ট নিয়ে লিখব আমার কম্পোজিশনটা। আমি ঠিক করলাম যে হ্যাঁ, বাংলাদেশের পলিটিক্স নিয়ে লিখব, বাংলাদেশের ইকোনমিক্স নিয়ে লিখব, বাংলাদেশের পাস্ট নিয়ে লিখব, বাংলাদেশের কালচার নিয়ে লিখব। তো এই যে কথাগুলো বললাম, আমি যে ঠিক করলাম যে এই কটা বিষয় নিয়ে লিখব, এর প্রত্যেকটা বিষয়ের অন্তত একটা করে সেন্টেন্স ইন্ট্রোডাকশনে থাকতে হবে। অর্থাৎ পলিটিক্স নিয়ে ১ টা বা ২ টো সেন্টেন্স থাকবে, কালচার নিয়ে ১ টা বা ২ টো সেন্টেন্স থাকবে, গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে ১ টা ২ টো সেন্টেন্স থাকবে। হ্যাঁ, ইতিহাস এর কথা বললাম। কিংবা আমি যা লিখতে চাই যে কয়টা পয়েন্ট লিখবো। অর্থাৎ আ একজন রিডার যখন এর ইন্ট্রোডাকশনটা পড়বেন, তিনি বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি আমার প্যারাগ্রাফে, আমার কম্পোজিশনে। প্রত্যেকটা প্যারাগ্রাফে কি থাকবে। অনেকগুলো প্যারাগ্রাফ মিলেই তো একটা কম্পোজিশন হয়। তো যাই হোক, আমি কি করব ইন্ট্রোডাকশনে এর একটা ছাপ দিয়ে দেব। যার পড়তে ভালো লাগবে সে পড়বে। ভালো না লাগলে কেউ নাও পড়তে পারে। পরীক্ষার খাতায় যখন লিখব তখন তো যিনি স্ক্রিপ্ট চেক করবেন তিনি তো পড়বেন। অর্থাৎ একটা ভালো ইন্ট্রোডাকশনে আপনি নিচের দিকে অর্থাৎ ইন্ট্রোডাকশনের পরে যেসব প্যারা লিখবেন সেটাই আগে চিন্তা করে প্রত্যেকটা ইন্ট্রোডাকশনে ঢুকিয়ে ফেলতে হবে। ওই যে বললাম, আপনি ৫ টা বিষয় নিয়ে লিখলে পলিটিক্স, কালচার, গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা হিস্ট্রি, গ্লোরিফাইড হিস্ট্রি কিংবা ইকোনমিক্স, এসব কিছুর বিষয়ে একটা করে লাইন অন্তত লিখবেন। অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশন হয়ে উঠবে আপনি পরে কি লিখতে যাচ্ছেন তার একটা আবহ, পূর্ণ আবহ। অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন পড়েই একটা মানুষ বুঝবে যে আপনি এর পরে কি আসলে বলতে চাইছেন। এই লেখাটা খুব সহজ ব্যাপার নয়। ইন্ট্রোডাকশন লেখাটা প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আমি আসলে যেসব পয়েন্ট নিচে লিখতে চাই সেখান থেকে একটা করে টপিক সেন্টেন্স, একটা করে বাছাই করা সেন্টেন্স নিয়েই একটা ইন্ট্রোডাকশন তৈরি করব। আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন। দেখবেন যে একটা সময় ইন্ট্রোডাকশন আপনাকে বানাতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে না। বানিয়ে লিখতে পারছেন খুব ইজিলি, কমফোর্টেবলি। থ্যাংক ইউ।